দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন গুণী এবং বিজ্ঞ পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই। আজকে তার সাথেই কথা বলবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো। তো ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কত সালে? অ্যাকচুয়ালি আমি প্রথম ছবিটা তৈরি করি 2006 সালে। তো 2006 সালে ছবি করলো। আমি মিডিয়াতে আমার পথ চলা হচ্ছে 88 থেকে হলো ডকুমেন্টারি করতাম আমি, এনজিওতে ডকুমেন্টারি। 88, 89, 90 থেকে আমার প্রথম বিজ্ঞাপন শুরু করি, টেলিভিশন বিজ্ঞাপন চিত্র তৈরি করি। 94 থেকে প্রথম প্যাকেজ নাটক, যখন মানে প্যাকেজ চালু হয়েছে 90-91 দিকে আর কি। আমরা 94 থেকে প্রথম নাটক আমি বানাই, প্যাকেজ নাটক এক চিলতে আকাশ। তো তারপরে বিজ্ঞাপন, ডকুমেন্টারি, নাটক। নাটক হচ্ছে মাঝে মাঝে যখন একটু ফ্রি সময় থাকে। এটা পেশাগতভাবে না, এটা সবাই জানে আর কি, যে বিজ্ঞাপন করছি, সামনে হয়তো 15 দিন ফাঁকা আছে, কাজ নাই, একটা নাটক করে ফেললাম, সেভাবে করে আসে আর কি। তো 2000 সালের পরে প্ল্যান করি যে না, একটা সিনেমা বানাইতে হবে। সবাই যেহেতু বানাচ্ছে, আমরা একটু বানাই। ততদিনে আমার মোটামুটি 15 বছরের মতো কাজ করা হয়ে গেছে, 15-16 বছর। তো 2005 সালে প্ল্যান করি, মান্না ভাইয়ের সাথে প্রথম আলাপ করি যে মান্না ভাই সিনেমা একটা বানাইতে হয় আর কি। কাকে কাকে নেবেন? তো আমি বললাম যে আপনি থাকেন, মৌসুমী, শাবনূর। তো হাইসা দিল, বললো যে না, এই দুইটা একসাথে আপনি করতে পারবেন না। আপনি সর্বমোট কয়টি চলচ্চিত্র? আমার দুইটা হয়েছে, আর একটা হাফ ডান হয়ে পড়ে আছে নির্বাচন। দুইটা রিলিজ হয়েছে, দুইটা আর কি। আচ্ছা, আপনার দুইটি চলচ্চিত্রের নাম বলুন। আর প্রথমটা ছিল শত্রু খেলা, মান্না, মৌসুমী, রাজ্জাক, মিশা ভাই, তারা ছিল। দ্বিতীয়টা ছিল পৃথিবী টাকার গোলাম। পৃথিবী টাকার গোলাম এক অশনি সংকেত আমাদের পুরো সংসারটাকে তছনছ করে দিয়েছে ঝিনুক। শত্রু খেলা, এই চলচ্চিত্রটি বিহাইন্ড দ্য সিন। যেহেতু ফিল্মে আমি প্রথমে মান্না ভাইয়ের সাথে আগে থেকে আমার পরিচয় ছিল আর কি। আচ্ছা আচ্ছা। আর ফিল্মে আমার দু একজনের সাথে পরিচয় ছিল, মমতাজুর রহমান আকবর, আরও দু একজন ডিরেক্টর যাদের সাথে পরিচয় ছিল আর কি। তো মান্না ভাইকে বললাম যে মান্না ভাই একটা সিনেমা বানাতে চাই। ওকে। হাসলো, বললো যে আপনি সিনেমা বানাবেন? তো বললাম হ্যাঁ, বানাতে চাই। বললো প্রডিউসারকে? বললো আমি। বললো অনেক টাকা লাগবে। বলছে হ্যাঁ আমি জানি, আমি রেডি। মিডিয়া আমি নতুন না, কিন্তু ফিল্মে নতুন। সো ফিল্মটা আমার চেয়ে ভালো যারা বোঝে। আমি চেষ্টা করছি বেস্ট এডিটর নেওয়ার জন্য, বেস্ট ক্যামেরাম্যান নেওয়ার জন্য, বেস্ট প্রোডাকশন ম্যানেজার নেওয়ার জন্য, যাতে করে আমার নতুনত্বের বিষয়টা যেন ওখানে না করে আর কি। আবারও বলছি, আমি যেহেতু আমি নতুন মানুষ, আমি যখন এফডিসিতে আমি সেট করতেছি আর কি, আমার 3 নম্বরে সেট হয়েছে, 4 নম্বরে হয়েছে, 8 নম্বরে হয়েছে, 1 নম্বরে হয়েছে। তো কিছু কিছু কাজ দেখে এসে সিনিয়র ডিরেক্টর যারা, আমি জানি না কেন তারা আর কি গোপনে এসে আমার সেট দেখতো, যে আমি 8 নম্বরে একটা সেট করছি, জেলখানার সিঁড়ি হচ্ছে উপরের দিকে। তো কিছু আমি নাম বলতে চাই না, আমার অনেক সিনিয়র শ্রদ্ধাভাজন ডিরেক্টর, তারা এসে আমার আর্ট ডিরেক্টর বলছে সিঁড়ি উপরের দিকে কেন জেলখানার? তো ওরা বলছে যে এটা তো জেলটা মাটির নিচে দেখানো হবে, সো এন্ট্রি হবে উপর থেকে। তারা গোপনে দেখার চেষ্টা করতো যে মানে যে আমি আসলে কি করতে আসি, আমি কি মিডিয়ার লোক হিসাবে মিডিয়ার নাটক বানাইতে আসছি নাকি মেইন স্ট্রিম ফিল্ম বানাইতে আসছি, এইটা গোপনে তারা। আমি যখন যে একটু দেরি করে আসলে ডাবিং, তখন তো ডাবিং হইতো এখানে আর কি এফডিসিতে, তারা যে আমার ম্যানেজারকে যে একটা রিল চালা দেখি কি করতেছে দেখি। এবং তারা যখন দেখলো যে না আমি আসলে একটা মেইন স্ট্রিম ফিল্ম বানাচ্ছি, কমার্শিয়াল ফিল্ম বানাচ্ছি, তারপর থেকে তারও আগে এসে আমাকে সহযোগিতা করতে থাকলো আর কি। শেষ করে দাও আমারে, মারো। এইটা আসলে সেকেন্ডটা ছিল পৃথিবী টাকার গোলাম, মান্না ভাই করার কথা ছিল, কিন্তু ছবিটা কন্ট্রাক্ট হওয়ার পরপরই উনি মারা যান। এরপরে কাকে কাজ? আমিন খান। আমার তখন আমি জানতাম না, আমার টিমের লোকজন বলছে যে আমিন খানকে ছাড়া এই ছবিটা করা ঠিক হবে না আর কি, যেহেতু অ্যাকশন ছিল ছবিতে আর কি। আমার ছবি রিলিজ নিয়ে কত সিন্ডিকেট হয়েছে, আমিন খানকে নিয়ে ছবি করতে দিবে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার ছবির সাথে সাকিব লাগাবে, সাকিবের ছবি চলবে কেন, এটা করবে। এর ফাঁকে ফাঁকে হলে আমি ডেট চেঞ্জ করতাম, তারা আবার একটা সাকিব রেডি করে রাখতো। তারপরে আমিও অনেক মানে সিন্ডিকেট করে আমার রিলিজ করতে হয়েছে, আদারওয়াইজ তো আমি সেটাও পারতাম না আর কি। বুঝতে পেরেছি। আমারটাকে ফ্লপ করতে বহু চেষ্টা করছে। তো ভাই, আমাদের এই বাংলা চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি, এখন যে সিচুয়েশন, যে চলচ্চিত্রের বেহাল দশা, এটা নিয়ে উত্তরণের উপায় কি? বা এটা নিয়ে আসলে কেউ ভাবে না, আমাদের নেতারা যারা আছে কেউ ভাবে না, ফিল্মে যারা আছে তারাও কেউ ভাবে না, বিগত সরকারের যারা ছিল, তথ্য মন্ত্রণালয় ছিল, এটার দায়িত্বে যারা ছিল, কেউ এটার পক্ষে আমার ধারণা ছিল না, কাজ করে নাই। এখন যারা আসছে তারা যদি চায়, এটাকে এখনো সম্ভব, এটাকে হ্যাঁ উৎসাহ নেওয়া সম্ভব, এখনো সম্ভব। দরকার কিছু প্ল্যানিং। কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম আর কি, যে দেশে এত লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ, সে দেশে কেন অনুদানের ছবি দিবে, এত টাকা অনুদানের ছবি কেন নষ্ট করবে আর কি। অনুদানের ছবির টাকাটা না দিয়ে এই টাকা দিয়ে যে টাকা প্রতি বছর অনুদানের জন্য দেয়, এই টাকাতে কিছু হল করুক গভর্নমেন্ট, আইদার পাবলিকের লোন দিয়ে অথবা নিজ দায়িত্বে করুক,
তাহলে যদি হলের সংখ্যা বেড়ে যায় এখানে নির্মাতার সংখ্যাও বাড়বে, ছবির সংখ্যাও বাড়বে, এবং ছবির সংখ্যা বাড়লে ডে বাই ডে ছবির কোয়ালিটিও ভালো হবে, কম্পিটিশন চলে আসবে, সেটাই। সো আসলে যদি সঠিক প্ল্যানিং হলে এখনও ফিল্মকে আগে নেওয়া সম্ভব। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে। না, অ্যাকচুয়ালি হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলা সিনেমার একটা খারাপ সময় যাচ্ছে এখন। তারপরেও বলবো আমাদের সুদিন ফিরবে, আপনারা বাংলা সিনেমা দেখেন, যেটা এখন সবাই বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিছে, সেটা না করে বিনোদনের জন্য এখনও হলে বসে সিনেমা দেখার বিকল্প নাই। মোবাইল ফোনে সিনেমা দেখে কোনোদিনই সেই মজাটা পাওয়া যায় না, যে মজাটা একজন নির্মাতা, বসে দেখ। হ্যাঁ, একটা নির্মাতা আপনাকে যে জিনিসটা দেখাতে চাই সেটা মোবাইল ফোনে দেখা সম্ভব না। তাই সবাই হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন এবং আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।